হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য লাভস অ্যাম্বিশন ড্রামা দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটা আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমার নিজেরই গল্পটা বেশ ভালো লাগছিল, আর এই পার্টটা আরও বেশি ইন্টারেস্টিং। তো চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় পার্টের গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই ইয়ান এবং হাউমিনকে। ইয়ান এসেছিল একটা ডিভোর্স লেটার নিয়ে হাউমিনকে দিতে, আর বলছিল যে তুমি দয়া করে আমার এই ডিভোর্স পেপারে সাইনটা করে দিও। হাউমিন তখন বলে, এত সহজ নাকি? তুমি আমাকে ডিভোর্স দিলে তোমার কি হবে তুমি ভাবতে পারছো? তুমি যে এখন অ্যাঙ্করের চাকরিটা করো সেটা তোমার চলে যাবে আমি একটা ফোন কল দিলেই। সাথে সাথে ইয়ান ওর ফোনটা অন করে আর ও ফাংলাইকে কল দেয়। ইয়ান ফাংলাইকে বলে, তুমি যেন হাউমিং সম্পর্কে আমাকে কি বলছিলে ওগুলো আবারও বলো। ফাংলাই তখন বলে, তোমাকে তো আগেই বলেছি হাউমিং বিবাহিত। হাউমিং বিবাহিত না, ওর একটা ছেলে আছে। ওর আমার বোনের সঙ্গে সম্পর্ক ছিল আর আমার বোন মারা গিয়েছে। সে তোমাকে কখনোই ভালোবাসেনি। আর এটা ইয়ান রেকর্ড করে নেয় আর হাউমিংকে বলে, তুমি যদি আমার চাকরিটা খেয়ে নাও তাহলে আমিও তোমার এই সমস্ত কিছু পাবলিক করে দিব। তখন তোমার কোম্পানি কিভাবে চলে সেটা আমি দেখব। এবার হাউমিং একটু চুপ হয়ে যায়, কারণ হাউমিং এটা ভাবেনি যে ইয়ানের কাছে এরকম বড় কোনো চাল থাকতে পারে। যাই হোক, এখনও হাউমিংকে বলে যায় 8 তারিখে আমার সঙ্গে দেখা করবে কোর্টে। 8 তারিখে ঠিক 5:30টার ভিতরেই আসবে। এটা বলে ও চলে আসে এবং ও সোজা ওর বড় বোন চাওলিনের সঙ্গে দেখা করতে আসছিল। কিন্তু ও এসে দেখতে পায় চাওলিন আর ওর রুমমেটরা এখান থেকে কোথাও একটা এখন যাচ্ছে। ও ভেবেছিল আজকে এখানেই থাকবে, কিন্তু ও বোনকে আর বিরক্ত করে না। ও যখন চলে যাচ্ছিল তখন পিছন থেকে ইউমিং ওকে দেখতে পায়। ইউমিং তখন বলে, আরে তুমি এখানে? তখন ইয়ান বলে, হ্যাঁ আমি আসলে চাওলিনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু ও যেহেতু এখন এখানে নেই তাই চলে যাচ্ছি। ইউমিং তখন ওকে একটু পথ এগিয়ে দেয়। পরদিন ও একটা নতুন বাসা দেখতে আসে, কারণ ওকে একটা বাসা তো লাগতোই, থাকতে হবে নতুন করে। তো এবার বেশ সিমসাম একটা বাসা ও খুঁজে নিয়েছিল কম টাকার ভিতরে। এদিকে শেন হাউমিং বুঝতেই পারেনি যে ইয়ান এভাবে চলে যাবে। ওর নিজের ইগোতে লেগেছিল খুব। ইয়ানের এভাবে চলে যাওয়াটা ওর ভীষণই খারাপ লাগে। ওদের বিয়ের যে ফটো ছিল সেই ফটোটা ও চোখের সামনে আর দেখতে পারছিল না বলে ওখানে আরেকটা ফটো লাগিয়ে দেয়। আর ইয়ান এদিকে সমস্ত কিছু পিছনে ফেলে নতুন করে জীবন শুরু করার উদ্দেশ্যে শুরু করে। এরপরে আমরা ইউমিংকে দেখতে পাই। ইউমিং এর কাছে একটা কল আসে। ইউমিং এর আসলে অনেক বড় একটা সার্জারি করাতে হবে, কিন্তু ও এই সার্জারিটা সম্পর্কে মোটেও কনফিডেন্স পাচ্ছে না, তাই মন খারাপ করেও বসেছিল। ঠিক তখনই ওর সঙ্গে দেখা করতে আসে চাওলিন। চাওলিন ওকে নিয়ে বাহিরে বের হয় আর ওকে এন্টারটেইন দেওয়ার চেষ্টা করে। এর পরের দিন আমরা আবারও ইয়ানকে দেখি। ইউমিং যেখানে অর্কিডের চারা লাগিয়েছিল ও সেখানে যায়, আর ওখানে ওর একটা কার্ড ছিল। ও সেই কার্ডটা বাতিল করে দিয়ে চলে আসে। হাউমিং এর সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক আর রাখতে চাইছিল না। এদিকে এই সমস্ত ব্যাপারে একটু একটু আঁচ করতে পারছিল ওর কলিগ যে কিছু একটা চলছে হাউমিং এবং ইয়ানের ভিতরে। ইভেন এদের কোম্পানি তো এসব নিয়ে কথা হচ্ছিল। এদিকে ফাংলাইকে দেখতে পায়। ফাংলাই হাউমিংকে বলছিল, যেহেতু তোমার স্ত্রী আমি শুনলাম তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছে, তাই আমার সঙ্গে মিশতে তোমার তো কোনো বাধা নেই। তাছাড়া আমি ছাড়া কে তোমার এত দেখাশোনা করবে, কে এত ভালোবাসবে বলো তো? ঠিক সেই পথ দিয়েই যাচ্ছিল তখন ইয়ান। ইয়ান ওদের দুজনকে একসঙ্গে দেখে, বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে ফাংলাইয়ের দিকে, আর তারপরে ঠাস করে ফাংলাইয়ের গালে একটা চড় দিয়ে বলে, আমার হাতের রিংটা এখনও আছে। ডিভোর্স দেব বলেছি, ডিভোর্সটা এখনও হয়নি। লিগালি সে আমার হাজব্যান্ড, তাই আমার হাজব্যান্ডের হাত ধরে ঘোরা বন্ধ করো। এটা বলে এখান থেকে চলে যায়। ফাংলাই তো রাগে গড়গড় করতে থাকে। ও তখন সেনকে ডাকতে থাকে। সেন বলে, সে তো ঠিকই বলেছে, লিগালি এখনও আমি তার হাজব্যান্ড, তাই তুমি আমার পিছনে নেওয়া বন্ধ করো। এদিকে এই চট থাপ্পড় দিয়ে এসে রুমে বসে ভীষণই আনমনে বসেছিল ইয়ান। ইয়ানের খুব খারাপ লাগছিল। তখন ওর একজন কলিগ আসে আর বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। সবাই বলা বলি করছে আপনার নাকি ডিভোর্স হয়ে যাওয়ার পথে চলছে। ঠিক তখনই এখানে ওর সেই কলিগ শিওয়াই আসে। শিওয়াই অনেকগুলো কথা শোনায় ওকে। ও শিওয়ের কোনো কথার কোনো রিপ্লাই করে না, খালি বসে বসে কথাগুলো শুনছিল আর নিজের কাজ করছিল। তো শিওয়াই দেখে যে যেহেতু কোনো উত্তর দিচ্ছে না, তাই নিজে নিজে কথা বলেই এখান থেকে চলে যায়। ঠিক তখন ইয়ানের কাছে তার বস কল দেয় আর বস ডেকে পাঠায়। তো ইয়ান বসের সঙ্গে দেখা করতে যায়। বস তখন বলে, তোমাকে ঘিরে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে যে তোমার হাজব্যান্ডের সঙ্গে নাকি তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা তো আমাদের রেপুটেশন খারাপ করছে। ইয়ান তখন রেজিগনেশন দিয়ে চলে আসে। ও বলেই দেয় এই চাকরিটা ও আর করবে না।
এরপরে ও সোজা ওর শ্বশুর বাড়িতে আসে ওর শাশুড়ি এবং শ্বশুরকে জানাতে। তাদেরকে এসে বলে, নিশ্চয়ই আপনারা সবটাই শুনেছেন, আমি আপনাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, তবে আপনাদের প্রতি আমার যে কেয়ার আর শ্রদ্ধা ছিল সেটা সম্পূর্ণ মন থেকেই ছিল। আপনারা চিন্তা করবেন না, আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, এটা নিয়ে মানুষ হয়তো অনেক কথাই বলবে, কিন্তু আমি সবাইকে এটা জানিয়ে দেব যে আমি নতুন করে নিজের মতো করে কোনো বিজনেস করার চেষ্টা করছি। ওর শাশুড়ি তখন বলে, আমি তোমাকে সত্যি খুবই ভালোবাসি, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হাওমিংকে একটু বোঝাও। কিন্তু ইয়ান হাওমিংকে আর কোনো কিছু বোঝাতে চায় না। ওর শাশুড়ি বলে, আমি হাওমিংয়ের সঙ্গে কথা বলবো, তোমার প্রতি ইয়ান সত্যি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছিল, প্রথমে তোমাকে পছন্দ না করলেও। ইয়ান বলে, আমিও আপনাদের মন থেকেই শ্রদ্ধা করি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের ছেলের রেপুটেশন খারাপ হবে এরকম কোনো কাজই আমি করব না বলে ওই বাড়ি থেকে চলে আসে। তবে ও যে বাসাটা ভাড়া নিয়েছিল সেখানে পানির লাইনে একটু সমস্যা হয়েছিল, পানি পড়ে ভেসে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ওর বাসায় কেউ একজন কলিং বেল দেয়, আর এটা ছিল ইউমিং। ইমিং ওর সঙ্গে দেখা করতে এসেছে। ইমিং যখন দেখে এই অবস্থা তখন ইমিং বলে, তুমি সরে যাও, আমি ঠিক করে দিচ্ছি। তো ইমিং ওই পানির লাইনটা ঠিক করে দিলে ও চুল টুল ভিজে গিয়েছিল। তো ইমিং বলে, আমার তো চুল টুল ভিজে গিয়েছে, এখন আমি কি করব? ইয়ান বলে, তুমি যাও ভিতরে গিয়ে তুমি একটু নিজে ফ্রেশ হয়ে নাও, আর তাছাড়া চাইলে তুমি শাওয়ারও করে নিতে পারো। এর জন্য ওকে ভিতরে পাঠিয়ে দেয়। ঠিক সেই সময় আমরা দেখি শিয়ান হাওমিং ওর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। যে কোনোভাবেই হোক ঠিকানাটাও জোগাড় করে নিয়েছে। ও সেনকে দেখে অবাক হয় আর বলে যে, তুমি এখানে? হাওমিং তখন বলে, আমি কি ভিতরে আসতে পারি? আসলে আমি বিশেষ কিছু কথা বলতে এসেছিলাম। 8 তারিখে আমরা ঠিক কিভাবে কি দেখা করব এ সম্পর্কে। ঠিক তখনই ও ইমিংকে দেখে আর ও জেলাস হতে শুরু করে। আসলে যখন থেকে চলে এসেছে ইয়ান তখন থেকেই ও ফিল করছে যে ও ইয়ানকে মিস করছে। তো এর পরের 8 তারিখে ওরা সোজা চলে যায় সেখানে যেখানে ওদের ডিভোর্স হওয়ার কথা। ওখানে যাওয়ার পরে ওদের কেসটা নিয়ে যিনি কাজ করছিলেন তিনি ওদেরকে বলে দেয় যে, তোমরা 1 মাসের মতো সেপারেশনে থাকো, 1 মাস পরে এসো, তারপরে যদি তোমাদের ভিতরে ঝগড়া থাকে তাহলে ডিভোর্স হবে। এদিকে বাড়িতে ইয়ান নেই বলে হাওচেনের অবস্থা খুবই খারাপ, সে খাওয়া দাওয়া করছে না। ইভেন এখানে হাওমিংয়ের মাও খেতে তার ভালো লাগছে না। সবারই কেমন একটা অরুচি ধরে গিয়েছে, কারণ ইয়ান তাদের জন্য রান্না করতো এবং সেই খাবার তারা খুব পছন্দ করত। আর হাওচেন তো ইয়ানকে খুবই ভালোবাসতে শুরু করে দিয়েছিল। এখন হাওমিংয়ের মনে হয় সে অন্যায় করেছে। এদিকে ইয়ান নতুন একটা কাজ খোঁজার জন্য ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ও কোনো কোম্পানিতেই ভালো কোনো কাজ জোগাড় করে নিতে পারছিল না, যদিও ওর কিন্তু একটা রেপুটেশন ছিল তা সত্ত্বেও। এদিকে আমরা আবার জিন্দা গ্রুপ অফ কোম্পানিজ দেখি। এখানে আসলে হাওমিংয়ের বিপরীতে অন্য একজন সিইও আছে। তো এখানে যারা সদস্যরা বসেছিল তাদের সবাইকেই ভোট দিতে হবে যে তারা হাওমিংকে চুজ করবে না সে অন্য একজন প্রতিদ্বন্দ্বীকে চুজ করবে। তো দেখা যায় হাওমিংয়ের দিকে ভোট পড়েছে 6টা এবং তার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারেও ভোট পড়েছে 6টা। এখন হাওমিংয়ের বাবা যাকে সিলেক্ট করবে সেই হবে নেক্সট সিইও। তো এখন হাওমিংয়ের বাবার মনে পড়ে যায় তার ছেলে সম্পর্কে অনেক দুর্নাম অপোজিট পার্টিরা করে। তারা বলে যে হাওমিং বিদেশে গিয়েছিল, সেখানে একটা মেয়ের সঙ্গে নাকি তার খুব মেলামেশা ছিল, এরকম একটা উচ্চারণে যা ছেলের হাতে যদি আমাদের কোম্পানি পড়ে সেটা খুব খারাপ হবে। এজন্য হাওমিং এর বাবা ভোটটা অপোজিট পার্টির সেই ছেলেকেই দিয়ে দেয়। হাওমিং তার বাবাকে জিজ্ঞেস করে যে তার বাবা ভোটটা তাকে না দিয়ে অপোজিট পার্টির ওই ছেলেটিকে কেন দিল। হাওমিং এর বাবা বলে, কারণ তুমি আমার মান সম্মানের সব 12টা বাজিয়েছো, বিদেশে তোমাকে পড়তে পাঠিয়েছিলাম, সেখানে গিয়ে নষ্টামি ভণ্ডামি করে বেরিয়েছো, আর এখনো পর্যন্ত তুমি একটা ফ্রড মেয়েকে বিয়ে করেছো, তাই তোমার হাতে আমি এই কোম্পানির দায়িত্ব দিতে পারি না। এখন তুমি একটা রুরাল এরিয়ায় যাবে, সেখানে আমাদের কোম্পানির যে অবস্থা সেগুলো ঠিক করবে, এটাই তোমার শাস্তি। যাই হোক, এদিকে ইয়ানকে দেখানো হয় আবার ইয়ান আরো অনেক কোম্পানি ট্রাই করছিল, কিন্তু কোনো কোম্পানিতেই ওকে কাজে নেওয়া হচ্ছিল না। তবে ও একটা লাইভ স্ট্রিম কোম্পানিতে চাকরি পেয়ে যায়, যারা বিভিন্ন রকমের মালামাল মানে জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই বিক্রি করে। তো এখানে ওকে লাইভ স্ট্রিমার হিসেবে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু ও ভালো করে এই চাকরিটা করতে পারছিল না। আর এদিকে আমরা হাওমিংকে দেখতে পাই ও সেই প্রত্যন্ত অঞ্চলে ওদের কোম্পানির যে শাখা আছে সেটা সামলাতে আসে। তবে এখানে ভীষণই গোলমাল অবস্থা ছিল, এখানকার ফাইলগুলোর কোনো কিছুই ঠিকঠাক ছিল না। তবে এখানকার পরিচালনায় যে লোকটি ছিল সেই লোকটি অনেক ঘুষ টুস নিয়েছে, এসব কিছুরও প্রমাণ পেয়ে যায়। ওদিকে ইয়ান বাড়িতে বসে বসে লাইভ স্ট্রিম কিভাবে করতে হয় সেটা দেখে।
হাওমিং এদিকে দেখে যে ইয়ান ওকে কোনো টেক্সট করেছে কিনা, কিন্তু ও দেখতে পায় যে ইয়ান ওকে ব্লক করে রেখেছে। পরদিন ইয়ানকে দেখতে পাই ইয়ান বেশ সুন্দর একটা ড্রেস পরে এখানে হাজির হয়েছে লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করার জন্য। আর আজকে ও বেশ ভালোভাবেই পারফর্ম করছিল। আগে যেহেতু ও একজন অ্যাঙ্কর ছিল তাই ও স্বাভাবিকভাবে লাইভ স্ট্রিম কিভাবে করতে হয় সেটা জানতো না, কিন্তু ওর যে বস ছিল সেই বস কোনোভাবেই ওর উপর সন্তুষ্ট ছিল না, ওকে বারবার কথা শোনাচ্ছিল। আজকে ইয়ান একটা খাবারের লাইভ করছিল আর এটা ছিল মুরগির পা বিক্রির একটা লাইভ। তো ওই লাইভটা যখন ও করছিল তখন ওর বোন এটা দেখতে পায়। চাওলিন তখন ওর সঙ্গে দেখা করতে আসে আর ওর কাছে বিস্তারিত শুনে যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়েছে। ও তখন চাওলিনকে সমস্তটা বলে। চাওলিন বলে আমি জানতাম মিথ্যা বলে আসলে, কিন্তু তারপরেও তুমি তো সবকিছু বলেছো, হাওমিংয়ের তো মেনে নেওয়া উচিত ছিল। এদিকে হাওমিন এখনো সেই কোম্পানিকেই সামলাচ্ছিল। এখানকার ওয়ার্কার্সদের ভিতরে কোনো রকমের কোনো বন্ডিং ছিল না, এখানে ঝগড়া ঝামেলাও চলছিল। তাই হাওমিং তাদের ভিতরে ভোটের ব্যবস্থা করে এবং যে লোকটি অনেক ঘুষ নিয়েছে সেই লোকটিকে আরও বেশি করে অবজার্ভ করার চেষ্টা করে। এদিকে যে লাইভ স্ট্রিম করছিল ইয়ান, সেটা আবার হাওমিংয়ের যে পার্সোনাল সেক্রেটারি সে দেখে ফেলে। এটা দেখা মাত্র সে সোজা এই ভিডিও লিঙ্কটা হাওমিংকে সেন্ড করে আর হাওমিংকে একবার দেখতে বলে যে তার স্ত্রী এটা কি শুরু করেছে। এদিকে হাওমিং তখন অন্য কাজে ব্যস্ত ছিল, কিন্তু যখন সে দেখে ইয়ান এরকম একটা কাজ শুরু করেছে তখন ও অনেকক্ষণ ধরে এটা দেখতে থাকে আর ওর মনে হয় যে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু একটা অর্ডার করি। তো ও তখন চিকেন লেগ পিস 50টা অর্ডার করে দেয়, কিন্তু দেখা যায় ওকে টপকে গিয়ে অন্য একজন 100টা অর্ডার করে দিয়েছে। যে 100টা অর্ডার করেছিল তার ওখানে আইডির নাম ছিল ওয়ারমার। যাই হোক, ওটা আর কেউই ছিল না, ওটা ছিল হাওমিংয়ের ছেলে হাওচেন। তো এখন যখন হাওমিং আবার 100টা অর্ডার করে তখন হাওচেন আবার 150টা অর্ডার করে। এভাবে ওদের পাল্লা চলতে থাকে। এটা দেখে তো বস খুব খুশি হয়ে যায়, কারণ ওদের সমস্ত লেগ পিসগুলো আজকে বিক্রি হয়ে গিয়েছে। তবে হাওচেন আজকে সব থেকে বেশি লেগ পিস কিনেছিল, তাই কোম্পানি থেকে ওর সঙ্গে দেখা করতে পাঠানো হয় ইয়ানকে। ইয়ান জানতোই না ছদ্মবেশে হাওচেনই এতগুলো লেগ পিস কিনেছে। এরপরে যখন হাওচেনের সঙ্গে ওর দেখা হয় ও খুব লজ্জা পেয়ে যায়। ও হাওচেনকে জিজ্ঞেস করে যে তুমি এতগুলো লেগ পিস কেন কিনেছো। ও বলে কারণ তুমি নতুন করে বিজনেস শুরু করেছো, তো আমার তো প্রথম কাজ তোমাকে সাপোর্ট করা। ইয়ান তখন বলে পরবর্তীতে তুমি আর এটা করবে না, তুমি সেই লেগ পিসগুলো কি করেছো। ও বলে আমি তো একটা অনাথ আশ্রমে ডোনেট করে দিয়েছি আর টাকাটা আমি বাড়ির আমাদের আয়ার কাছ থেকে নিয়েছি। আয়া বলেছে তুমি যে চাকরি করবে সে তোমাকে সাপোর্ট করবে। এই শুনে ইয়ান বলে আমি এক্ষুনি তাকে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, কেন তুমি তার কাছ থেকে টাকা নিয়েছো। আর এমন করবে না হাওচেন। হাওচেন বলে কিন্তু তুমি বাড়ি কেন ফিরছো না, তুমি কি আর বাড়ি যাবে না, তুমি কি ভাইয়ার উপরে রাগ করেছো। ইয়ান বলে সেসব কোনো কিছুই না, আমি আসলে অনেক ব্যস্ত আছি, কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি আমাকে মিস করছো তাহলে তুমি যে কোনো সময় আমাকে কল করতে পারো, আমি তোমার সঙ্গে দেখা করে নিব। হাওচেন বলে আমার একটুও ভালো লাগে না, তাছাড়া হাওমিং এর সঙ্গে ঝগড়া করে বোধহয় তুমি চলে এসেছো, কিন্তু হাওমিং স্পষ্টভাবে তোমাকে প্রতিদিন খুব মিস করে, তবে সে ওটা বলতে পারে না। এখানেই বুঝেছে হাওচেন আসলে অনেক স্মার্ট একটা ছেলে। তো ও ইয়ান ওর কথা শুনে বলে তাই তোমার ভাইয়া এখন কোথায়। হাওচেন বলে তাকে তো বাবা অনেক দূরে পাঠিয়ে দিয়েছে কাজে, এখন তাকে আর কোম্পানিতে রাখা হবে না, সে নাকি দূরের কোন কোম্পানি সামলাচ্ছে। যাই হোক, ভাইয়ার কথা আমরা বাদ দিই, আমি কিন্তু মাঝে মাঝেই তোমার সঙ্গে দেখা করতে আসবো। এদিকে ফংলেও সেই স্ট্রিমটা দেখে ফেলেছিল। এটা দেখা মাত্র ও একটা বাজে কমেন্ট করে আর বলে তুমি তো নিজের সংসারই সামলাতে পারোনি, এখনও অনলাইনে এসে বিক্রি শুরু করে দিয়েছো। এই কথার পরিপ্রেক্ষিতে আরও অনেক মানুষ অনেক রকমের কমেন্ট করতে থাকে, আর এগুলো ছিল সবই বাজে বাজে কমেন্ট, যেমন ডিভোর্সি মেয়ে, এটা ওটা অনেক কিছু। এই শুনে আবার ইয়ানকে তার বস অনেক বকাঝকা করে আর বলে এখন থেকে তোমাকে আর লাইভ করতে হবে না, এখন আমি তোমাকে বাইরে কোথাও একটা পাঠিয়ে দেব, তুমি সেখানে গিয়ে চাল ডাল বিক্রি করবে আর সেখানেই লাইভ করবে। তো ও তখন রৌদ্রের ভিতরে সে বাহিরেই আসে লাইভ করতে এবং ওর সাথে একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেদিন আমরা দেখতে পাই ওর শাশুড়িকে, ওর শাশুড়ির সঙ্গে ফাংলাই দেখা করতে আসে। ওর শাশুড়ি তখন ওর অনেকগুলো বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। ফাংলাই সবাইকে বলে আন্টি আপনাদের আমি সবাইকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তখন ও সবাইকে এখানেই নিয়ে আসে যেখানে এই লাইভ স্ট্রিমটা চলছিল। ইয়ানের শাশুড়ি এখানে এসে বেশ অবাক হয়ে ফাংলাইকে বলে তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছো, এখানে কি হচ্ছে।
ঠিক কিছুক্ষণ পরেই সে ইয়ানকে দেখতে পায়। ইয়ানকে দেখা মাত্রই বুঝে যায় যে ফাংলাই কেন তাদেরকে এখানে নিয়ে এসেছে। তো ইয়ানও ওর শাশুড়িকে দেখা মাত্র থমকে যায়। দুজন অনেকক্ষণ তাকিয়ে থাকে। তবে ওর শাশুড়ির খুব খারাপ লাগছিল। ওর শাশুড়ির বান্ধবীরা বলতে থাকে, তোমার বৌমা নাকি শুনলাম বিজনেস স্টার্ট করেছে, তা সে কে চাল ডাল বিক্রি করার বিজনেস করছে, মানে একটু কটাক্ষ করলো আর কি। কিন্তু ইয়ানের শাশুড়ি তখন একটা সুন্দর মিষ্টি হাসি দিয়ে বলে, তোমরা ভুলে যেও না, আমাদের অবস্থাও কিন্তু একদিন এরকম ছোটই ছিল। আমরাও অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে আজকের অবস্থানে এসেছি, তাই নিজেদের অতীতটা ভুলে যাবে না। ইয়ান যেটা করছে সেটা একটা সৎ কাজ, তাই সে যদি চাল ডাল বিক্রি করেও তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই। তোমরা সবাই তো সেই গ্রাম থেকেই উঠে এসেছো। যাই হোক, এরপরে ওরা সবাই গাড়িতে উঠে বসে। আর ইয়ানের শাশুড়ি তার ড্রাইভারকে বলে কিছু টাকা দিয়েছে ওখানে যত চাল ডাল আছে তার অর্ধেক কিনে নিয়ে আসতে। এরপরে ড্রাইভার আসে আর বলে, আমাদের ম্যাডাম বলেছে আপনাদের এখানকার চাল ডাল অর্ধেক তিনি ক্রয় করতে চান। আর সাথে সাথে অনেক চাল ডাল বিক্রি হয়ে যায়। এটা দেখা দেখি ইয়ানের শাশুড়ির যে বন্ধুরা ছিল তারাও সবাই অনেকগুলো চাল ডাল কেনে। আর তারা ইয়ানকে বলে যায়, ইয়ান আমরা তোমাকে সাপোর্ট করি, তুমি কাজটা চালিয়ে যাও। এখন ইয়ানের বস যখন এটা শোনে যে সমস্ত কিছু সোল্ড আউট হয়ে গিয়েছে, সে লোক তো খুবই খুশি হয়ে যায়। এরপর যখন রাত্রিবেলা ওরা সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল ফিরে আসবে বলে, ঠিক সেই টাইমে আমরা শেন হাওমিংকে দেখতে পাই। শেন হাওমিং তখন এই শহরে ফিরে এসেছে এবং দূর থেকে ও ইয়ানকে দেখছে। ইয়ানের সঙ্গে তার কথা বলতে ইচ্ছে করছিল। ইয়ান তখন কাজে অনেক ব্যস্ত ছিল। তো ইয়ানের যখন কাজ শেষ হয়ে যায় তখন ও শেন হাওমিংকে দেখতে পায়। ও তখন ওদের ড্রাইভারদের বলে দেয় একটু অপেক্ষা করতে। এরপরে ও হাওমিংয়ের সঙ্গে দেখা করতে আসে। আর হাওমিং বলে, তুমি এই কাজটা কেন করছো, তোমার চাকরি ছাড়ার কোনো প্রয়োজন ছিল না। ও হাওমিংকে বলে, তুমি আমার লাইফে আর ইন্টারফেয়ার না করলেই খুশি হব। তাছাড়া আমাদের ভিতরে সেরকম কোনো সম্পর্কই আর অবশিষ্ট নেই। আমরা এখন সেপারেশনে আছি, তাই আমাদের দেখা হওয়াটাও আর ঠিক নয়। হাওমিং তখন ওর দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে, এই কার্ডটাতে অনেকগুলো টাকা আছে, তুমি এটাই ইউজ করতে পারো। কিন্তু ওই কার্ডটা তখন আর নেয় না। ইয়ানার বলে, তুমি আজও বুঝতে পারোনি না যে আমি তোমাকে টাকার জন্য বিয়ে করিনি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, যদিও তোমাকে ভালোবাসতাম। এখন আর সেটা নয়, আমি আমার নিজের ইনকামের পথটা নিজে ভালোভাবে দেখে নিতে পারবো, তাই আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তোমার আর আমার 8 তারিখে যে ডিভোর্সটা হওয়ার কথা, 8 তারিখে দয়া করে বিকালবেলা তুমি চলে এসো, তাহলেই সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার নেই। ওইটুকু হেল্প তুমি করো। এরপরে শেন হাওমিং এর খারাপ লাগে। ইয়ান এটা বলেই চলে যায়। আসলে মানুষ যখন ভালোবেসে পাশে থাকতে চায় না, তখন অপরপক্ষের মানুষটা আর তার গুরুত্ব বুঝতে পারে না। তবে মানুষটা যখন চলে যায় তার কাছ থেকে, তখনই তার গুরুত্ব টের পাওয়া যায়। যদিও হাওমিংও কিন্তু মনে মনে ইয়ানকে ভালোবাসত, তাই তার কাছে এভাবে ইয়ানের চলে যাওয়াটা কষ্ট দিচ্ছে। কিন্তু যদি আপনাকে কেউ প্রায়োরিটি না দেয় আর আপনি যদি তাদের ছেড়ে চলে যান, তারা একবারও আপনার জন্য ভাববে না, ইভেন পিছু ফিরেও আপনার দিকে তাকাবে না। তাই আসলে ভালোবাসার মানুষ পাওয়াটা খুবই লাকি। ইয়ান যে রাগ করে চলে এসেছিল, ও জানতো হাওমিং ওকে একদিন ফিরাবে, আর হাওমিং সত্যি ওকে ভালোবাসে, আর হাওমিং সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। যাই হোক, এরপরে আমরা ইয়ানকে দেখি। ইয়ানকে ডেকে পাঠিয়েছিল ওর বস ওকে ডেকে বলে যে একটা মহিলা গতকাল দেখলাম যে জিন্ডা গ্রুপ অফ কোম্পানিজের একজন মিসেস, সে মনে হয় তোমার শাশুড়ি হয়, আমি যতদূর জানলাম আর কি। তার মানে শেন হাওমিংয়ের স্ত্রী ছিলে তুমি। যাই হোক, তোমার শাশুড়ি যদি আমাদের সঙ্গে কোলাবোরেট করে তাহলে আমাদের ব্যবসার অনেক উন্নতি হবে। এই লোকটি তো অনেক লোভী, সে চাইছিল যেভাবেই হোক ইয়ানের শাশুড়িকে এই ব্যবসার সঙ্গে জুড়ে নিতে আর নিজের ব্যবসাটা বড় করতে। ইয়ান তখন সাথে সাথেই বলে দেয়, আমার যা স্যালারি আছে সেটা আপনি দিয়ে দিন, আমি এই চাকরির থেকে এক্ষুনি রিজাইন করছি। আমি সেটাই চাইছিলাম। মেয়েটা অনেক বেশি কষ্ট করেছে, কিন্তু মাত্র 14,000 টাকা বেতন পায়, এতে কি আর চলে? ও চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এরপরে ও আসে ওর বোনের বাসায়। এখানে এসে আমরা ইয়াওকে দেখতে পাই, যে ওর বোনের বান্ধবী। ইয়াও খুব সুন্দর জামা কাপড় মেক করে, যেগুলো হলো এথনিক জামা কাপড় আর কি, মানে ঐতিহ্যবাহী। কিন্তু ও একটা জামা কাপড়ের ফাংশনে পার্টিসিপেট করেছিল, যেখানে ওর জিতে যাওয়ার কথা ছিল, তবে ওর এই জামা কাপড়ের মডেলগুলো কেউ পছন্দ করেনি। এবার ওর খুবই মন খারাপ ছিল, যেহেতু ও একটা জায়গায় পার্টিসিপেট করেছিল, সেখানে কাজটা হয়নি সেজন্য। ইয়ান তখন এই সমস্তটাই দেখে আর ওদেরকে সান্ত্বনা দিয়ে বাহিরে আসে। পরে ইয়ান সিদ্ধান্ত নেয় নিজে একটা বিজনেস স্টার্ট করবে, তবে ওর তো একটা গ্রুপ লাগবে। ও ইয়াওয়ের সঙ্গে কথা বলে আর বলে, তোমার জামা কাপড়ের ডিজাইনগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে, আমার কাছে 1 মিলিয়ন টাকা আছে, এটা আমি ইনভেস্ট করতে চাই। এখন তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমরা 4 জন মিলে একটা বিজনেস স্টার্ট করতে পারি। আমি প্রোগ্রামিং সম্পর্কে
খুব ভালো জানি, তুমি জামা কাপড় সম্পর্কে ভালো জানো। চাওলিন তখন বলে, হ্যাঁ, আর আমি তো মেকআপ আইটেম সম্পর্কে খুবই ভালো জানি। আমরা যদি জামা কাপড়ের বিজনেস স্টার্ট করি তাহলে আমরা খুব ভালো করতে পারবো। ওখানে গুয়ান দাঁড়িয়ে বলে, আর আমি মডেল হিসেবে খুবই ভালো, চলো তাহলে আমরা একটা বিজনেস শুরু করে ফেলি। ইয়াও তখন বলে, তোমরা কি আমার উপরে ট্রাস্ট করছো? আমি জানি না আমি কতটুকু কি করতে পারবো, তবে আমি চেষ্টা করব। এরপরে ওরা 4 জন মিলে জামা কাপড় তৈরি করতে শুরু করে দেয়, সেটাকে এক্সিকিউটও করে এবং ওরা মডেলকে সেই জামা পরিয়ে বেশ ভালো একটা ফটোগ্রাফিও করে। তবে যে কোনো ব্যবসার শুরুতেই তো ভালোভাবে রেসপন্স পাওয়া যায় না। মাত্র 14টা লাইক হয় ওদের প্রথম ভিডিওতে। আর এই ভিডিওটা ছিল ইউমিংয়ের কাছে। ইউমিংকে ওরা একটা জামা বানিয়ে দিয়েছিল। ইউমিং সেই জামাটা গায়ে দিয়েই বেড়াচ্ছিল। যেই ওর কাছে জিজ্ঞেস করছিল এই জামাটা তুমি কোথা থেকে কিনেছো, সাথে সাথেই তাদের সবাইকে ওই গ্রুপটা মানে ওই পেজটা দেখিয়ে দিচ্ছিল। ইয়ানরা যে পেজটা স্টার্ট করেছে, আর এই পেজের নাম ছিল ইয়ান স্টুডিও। এরপরে আমরা আবার লিনতাওকে দেখতে পাই। লিনতাও আবারও দেখা করতে এসেছিল চাওলিনের সঙ্গে, তবে চাওলিন এবার ওকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, দেখো তুমি আমার পিছনে আর শুধু শুধু সময় নষ্ট করো না, আমি তোমার কাছে ব্রেকআপ করে দিয়েছি, মানে আমি তোমার কাছে আর কখনোই ফিরবো না। তখন ইউমিং এখানে আসে আর লিনতাওকে বলে, তুমি এখনো চাওলিনের পিছু ছাড়োনি? তুমি মনে হয় জানো না যে চাওলিন আর আমার ভিতরে একটা সম্পর্ক চলছে, আমরা একে অপরকে ভালোবাসি। এই মিথ্যাটা বলে লিনতাওয়ের কাছ থেকে চাওলিনকে নিয়েও চলে আসে, তবে দুজনেই লজ্জা পাচ্ছিল। এদিকে এদের কাজ কিন্তু চলছে, ভিডিও বেশি একটা ভালো ভিউজ হয়নি, কিন্তু তাতে কি হবে, ওরা এখন ইনভেস্টর খুঁজবে, অন্যভাবে বিজনেসটা শুরু করবে। এদিকে আবার আমরা হাউমিংকে দেখতে পাই। হাউমিং সেই স্ট্রিমিং কোম্পানির স্ট্রিম দেখছিল, কিন্তু ওখানে ইয়ানকেও আর দেখতে পায় না। তবে ও তো জানতো না ইয়ান ওই চাকরিটা ছেড়ে দিয়েছে, তাছাড়া ইয়ান ওকে ব্লকও করে রেখেছে, তাই ও সেক্রেটারিকে ফোন দেয়। যাই হোক, এরপরে এখানকার দায়িত্বে যে ছেলেটি ছিল সেই ছেলেটি আবার হাউমিংকে ডেকে পাঠায়। ও হাউমিংকে ঘুষ দিতে চাইছিল যাতে তার চাকরিটা না খাওয়া হয়, কারণ এই লোকের সমস্ত কুকীর্তি হাউমিং জেনে গিয়েছে। তো হাউমিং ওকে আচ্ছা মতো শায়েস্তা করে দেয় আর বলে, তোমার জন্য এখানকার কোম্পানির এত বাজে অবস্থা ছিল। যাই হোক, এখন যদি তুমি নিজে বাঁচতে চাও, নিজের ফ্যামিলিকেও বাঁচাতে চাও, তাহলে ভালোভাবে কাজ করো। এরপরে ওখানকার সমস্ত জটিলতা মিটমাট করে সমস্ত কাগজপাতি ঠিকঠাক করে ওর বাবার কাছে ফিরে আসে, আর বাবার কাছে সেগুলো দেখায়। ওর বাবা ওর প্রতি খুবই খুশি হয় আর বলে, তুমি সেখানকার দায়িত্বটা খুবই ভালো করে পালন করতে পেরেছো। কিন্তু ওদের অপোজিট কোম্পানির যে লোকটি ছিল সেই লোকটি তো বারবার চাচ্ছিল যেভাবেই হোক কোনোভাবেই সিইও পদে আসতে দেওয়া যাবে না হাউমিংকে। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, ওই ইনভেস্টর খুঁজছিল, কিন্তু কোনো ইনভেস্টরইও ভালো মতো খুঁজে পায় না, কারণ ওদের জামা কাপড়টা যেহেতু ঐতিহ্যবাহী তাই এখানে কেউ ইনভেস্ট করতে চাচ্ছিল না। তো ভীষণই আপসেট হয়ে ফিরে যাচ্ছিল, আর সেন হাউমিং ওকে দূর থেকে ফলো করতে থাকে। হাউমিং কিন্তু খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে যে ওর কাছে ইয়ান আর ফিরে আসবে না। ইয়ান তার নিজের জীবন ঠিক অন্যভাবে চালিয়ে নেবে। ও কখনো টাকা লোভে বিয়ে করেনি তাকে। হাউমিং তাকে অনেকভাবেই অপমান করেছে, এখন হাউমিং সেটা স্পষ্টভাবে বুঝতে পারছে। তো তখন হাউমিং এর সঙ্গে দেখা হয়ে যায় চাওলিনের। চাওলিন বলে, তোমার সাহস তো কম নাই, তুমি আবার ইয়ানকে ফলো করছো? তুমিই না তাকে তাড়িয়ে বের করে দিয়েছো? সে তো সমস্তই ঠিক করে নিতে চেয়েছিল, তাকে যদি বেরই করে দিয়েছো তাহলে এখন কেন তার পিছু পিছু হাঁটছো? আর তার পিছু পিছু ঘুরবে না, তাকে ডিস্টার্বও করবে না। এর পরের দিন আমরা ইয়ানকে দেখতে পাই, ও আরেকটা ইনভেস্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেখানে মিস্টার জিয়াং এর সঙ্গে ওর দেখা হয়ে যায়। তো মিস্টার জিয়াং ওকে বলে, আরে ইয়ান যে, বসো, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, তোমার আর হাউমিং এর সম্পর্কটা নাকি ভালো চলছে না। যাই হোক, সেসব কথা বাদ দিলাম, এখন তুমি কি করছো? ও তখন বলে ওর বিজনেসের ব্যাপারে, যে ও আসলে ইনভেস্টর খুঁজছে। মিস্টার জিয়াং যেহেতু অনেক বড় একটা কোম্পানি শেয়ার হোল্ডার, তাই ওই ইয়ানকে বলে, আমি আর আমার বোন তো একসঙ্গে এই কোম্পানি চালাই তুমি জানো, তবে আমার একটা আলাদা রেপুটেশন আছে। আমি হয়তো তোমার কোম্পানিতে আলাদা করে ইনভেস্ট করতে পারবো না, তবে আমি আমার একটা বন্ধুকে রেকমেন্ড করছি। এদিকে আমরা সেক্রেটারিকে দেখতে পাই, যে সেক্রেটারি এসে হাউমিংকে বলে, আপনার স্ত্রী এখন নতুন করে বিজনেস শুরু করেছে, সে এবং তার বোন আর তার বোনের বান্ধবীরা মিলে, এবং তারা একটা এথনিক কাপড়ের বিজনেস স্টার্ট করেছে। আর তাছাড়া কিছুদিন বাদেই মিস্টার জন আসছে আমাদের দেশে। আপনি তো জানেন রাশিয়ার সে খুব বড় একজন ব্যবসায়ী। মিস্টার জনের সঙ্গে আপনার অপোজিট পার্টির যেসব লোকেরা আছে তারা কিন্তু একটা বিজনেস ডিল করার চেষ্টা করছে, তবে তাদের আগে আমাদেরকে এই ডিলটা ধরে ফেলতে হবে। এখন হাউমিং মনে মনে ভাবে, যেভাবেই হোক মিস্টার জনকে আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার পদে নিয়ে নিতে হবে। কিন্তু মিস্টার জন আসলে পারিবারিক সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেয়। মিস্টার জন আসলে প্রেম করে একটা চাইনিজ মেয়েকে বিয়ে করেছিল, সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে।
কিন্তু হাউমিং তার সঙ্গে ডিলটা করবে কি করে? যদি মিস্টার জন একবার জানতে পারে হাউমিং এর তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, তাহলে তো কোনোদিনই ওই লোক আর এর সঙ্গে ডিল করবে না। হাউমিং তখন মনে মনে ইয়ানকে ফোন দেওয়ার কথা চিন্তা করে, কারণ বিদেশে এই ডিলটা করতে গেলে ওকে অবশ্যই ইয়ানকে লাগবে। এখন ইয়ান যদি ওকে হেল্প না করে তাহলে মিস্টার জনের সঙ্গে ও ডিলটা করতে পারবে না। এখন ওদেরকে একটু ভালো কাপলের অভিনয় করতে হবে, আর সেটা একমাত্র ইয়ানই করতে পারবে। তাই ওই ইয়ানকে কল না দিয়ে বরং ইয়ানকে একটা টেক্সট দেয়। এদিকে ইয়ানরা নতুন করে কাজ শুরু করেছিল। মিস্টার জিয়াং তার একটা বন্ধুকে যে রেকমেন্ড করেছিল, ওর ওই বন্ধু হলো আসলে একজন ফটোগ্রাফার। তো সেই লোকটি একটু সুন্দর করে ভিডিওগ্রাফি করছিল। আসলে মিস্টার জিয়াং কেন ইয়ানকে এত হেল্প করছে জানেন? জিয়াং আসলে মনে মনে ইয়ানকে বেশ ভালোবেসে ফেলেছে, মানে ওর উপর ক্রাশিত আর কি। তবে ইয়ান একদমই এসবের পাত্তা দেয় না। কিছুক্ষণ পরে ইয়ান দেখতে পায় ওকে একটা টেক্সট পাঠিয়েছে ওর হাজব্যান্ড। হাউমিং ওকে লিখেছে যে যদি তোমার সময় থাকে তাহলে তুমি প্লিজ আমার সঙ্গে একটু দেখা করো। সাওলিন বলে আবার কেন ওই ছেলেটা তোমার সঙ্গে দেখা করতে চাইছে? ও মনে হচ্ছে তোমার পিছুই ছাড়বে না। ইয়ান তখন বলে থাক, তোমরা চিন্তা করো না, আমি ঠিক এই ব্যাপারটা সামলে নিব। এদিকের কাজকর্মটা তুমি একটু দেখে নিও। এরপরে ও সোজা রেডি হয়ে চলে যায় হাউমিংয়ের সঙ্গে দেখা করতে। যেখানে ওদের বিয়ে ছবিটা রাখা ছিল, সেখানে অন্য একটা ছবি দেখে মনে মনে ভাবে হাউমিং কি সত্যিই ওকে ভালোবাসে না? যাই হোক, এরপরে হাউমিং ওকে বলে তুমি এসেছো, বসো। ইয়ান বলে আমি এখানে তো বসতে আসিনি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কেন এটা বলো, আর কিসের বিজনেস ডিলের কথা তুমি বলতে চেয়েছিলে? হাউমিং বলে আসলে মিস্টার জন এসেছে চায়নাতে, তিনি রাশিয়ান অনেক বড় একজন বিজনেসম্যান। আমি চাচ্ছি আমাদের বিজনেসটা আরও সুদূর প্রসারী করতে, তাই তার সঙ্গে একটা বিজনেস ডিল করতে চাচ্ছি। তবে সে খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। সে চাইবে যে আমার স্ত্রীকে দেখতে, আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক কেমন সেসবও দেখতে চাইবে। তো আমি তোমার সঙ্গে একটা ডিল করছি, তুমি যদি কিছুদিন আমার সঙ্গে সুন্দর করে স্ত্রীর অভিনয় করে চলো আর ওই লোকের সঙ্গে আমার ডিলটা হয়ে যায়, তাহলে তুমি তোমার পারিশ্রমিক পেয়ে যাবে। এই দেখো ওই লোক আর তার স্ত্রীর ছবি। সে লোক তার স্ত্রীকে খুবই ভালোবাসে, তাই আমার সঙ্গে ডিল করতে গেলে সে অবশ্যই এটা দেখবে যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি। তো হাউমিংকে ইয়ান বলে যে তুমি আমাকে পারিশ্রমিক হিসেবে কত দিবে? হাউমিং বলে কম করে হলেও 1 কোটি টাকা। ইয়ান বলে না না, 1 কোটি টাকা তো আমার লাগবে না, পারিশ্রমিক হিসেবে আমাকে মাত্র 1 লক্ষ টাকা দিও। তখন হাউমিং বলে মাত্র 1 লক্ষ? না না, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিই, তুমি নতুন করে বিজনেস স্টার্ট করেছো, তোমার তো টাকার প্রয়োজন। ইয়ান বলে না না, যেটা আমি কাজ করছি তার পারিশ্রমিক যতটুকু আমি ততটুকুই নেব, তোমার কাছ থেকে কোনো দান আমি গ্রহণ করব না। হাউমিং তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করি। ইয়ান তখন বলে তোমার ইনভেস্টমেন্টের আমার কোনো দরকার নেই, আমি নিজেই কোম্পানিটা শুরু করেছি আর আমি নিজেই এটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। আমার পারিশ্রমিক 1 লক্ষ টাকা দিতে রাজি থাকলে তুমি বলো, না হলে তুমি বলে দাও আমি চলে যাচ্ছি। তখন হাউমিং বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে 1 লক্ষ টাকাই দিব, তো কালকে থেকেই আমাদের সমস্ত অ্যাক্টিং শুরু হয়ে যাবে। তো পরের দিনের দৃশ্য দেখি, ওরা সুন্দর করে বারবি ড্রেস পরে দুজনেই একটা হোটেলে এসেছিল। মূলত যে হোটেলেই উঠেছে মিস্টার জন আর তার স্ত্রী। তো ওরা এমন ড্রেস পরেছিল যাতে ওরা সাধারণভাবে মানুষের নজরে পড়ে যায়। তো এখানে মিস্টার জন ওদেরকে দেখে বলে দেখো কত সুন্দর একটা কাপল, দেখতে ভীষণ লাভলি মনে হচ্ছে। তার স্ত্রী বলে আসলেই, তবে আমার এই বারবি কালার একদমই পছন্দ না, এ টাইপের ড্রেসও আমার খুব একটা পছন্দ না, তবে তাদের দুজনের ভিতরে মনে হচ্ছে সম্পর্কটা খুবই সুন্দর। এই কথা ওরা দুজন শুনে সোজা চলে যায় এবং অন্য একটা ড্রেস পরে চলে আসে। এটা ছিল একটা বেশ ইউনিক ড্রেস আপ। এরপরে ওরা বেছে বেছে সেই লিফটেই ওঠে, যে লিফটের ভিতরে জন এবং তার স্ত্রী দাঁড়িয়েছিল। জনের স্ত্রী বলে আসলে এরা তারা না যাদেরকে একটু আগে দেখেছিলাম, আরে এই কাপড়টা তো ভীষণই সুন্দর, মনে হচ্ছে ওরা রোমিও জুলিয়েট সেজেছে, দেখতে ভীষণ ইউনিক লাগছে। এরপরে এরা দুজন ওদেরকে ফলো করতে থাকে। এই হোটেলে এদের কিন্তু কোনো রুম বুকিং করা নেই, ওরা চুপি চুপি ওদেরকে দেখছিল। এবার ওরা আরেকটু সুন্দর মডারের ড্রেস পরে চলে আসে, তবে এবার ওরা রুম বুকিং করে নিয়েছিল, কারণ ওদের দুজনের দৃষ্টি আকর্ষণ করতে হলে ওদেরকে এখানে থাকতে হবে। এরপরে হাউমিং একটা ওয়েটারকে কল দিয়ে বলে সুন্দর করে লাভলি একটা কেক নিয়ে আসতে, তবে রুম নাম্বারটা সে দিয়েছিল জনরা যে রুমে উঠেছে সেই রুমের। এরপরে এরা দুজনে চুরি করে আবার দেখতে লাগে যে ওই কেকটা জনদের রুমে নিয়ে যাওয়া হয়েছে কিনা। জন এই কেকটা দেখে বলে এই কেকটা আমি তো অর্ডার করিনি, এখানে কেন পাঠিয়েছেন? ওয়েট্রেস তখন বলে কিন্তু আমাকে তো এই রুমের ঠিকানায় দেওয়া হলো। তখনই জনের স্ত্রী বাইরে বের হয়ে আসার বলে হাউ সুইট, তুমি আমার জন্য আবার কেক অর্ডার করেছো, আমার তো খুবই ভালো লাগছে এটা দেখে। কিন্তু জন বলতেই যাবে তার স্ত্রীকে যে এটা আমি অর্ডার করিনি, তা সেটা আর বলতে পারে না। যাই হোক, ভিতরে নিয়ে যায় ওরা কেকটা, আর কেকটা কাটতে লাগে, আর এটাই তো এরা দুজন চেয়েছিল। এরপরে ওরা দরজার কাছে যায় আর চুপি চুপি সব শুনতে থাকে। পরে নখ দিয়ে ভিতরে প্রবেশ করে আর বলে আসলে আমাদের কেকটা ভুল করে আপনাদের রুমে চলে এসেছে, আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব বলে ওই কেকটা অর্ডার করেছিলাম। জনের স্ত্রী তখন বলে ও সরি, তোমাদের
কেকটা আমরা তো কেটে ফেলেছি, এখন কি হবে? ইয়ান তখন বলে, আরে এটা কোনো ব্যাপারই নয়, আমার হাজব্যান্ড আমাকে গিফট দিতে চেয়েছিল, সারপ্রাইজ দিতে চেয়েছিল, তো আমি তো সারপ্রাইজড হয়েছি। যেহেতু আপনি কেটে ফেলেছেন, তো চলুন আমরা এখন একসঙ্গে সবাই মিলে খাই। তো এদের সঙ্গে ওদের একটা সুন্দর বন্ডিং হয়ে যায়। মূলত এভাবেই ওদের দুজনকে ইমপ্রেস করার চেষ্টা করছে ইয়ান আর হাওমিং। এভাবেই ওদের নজরে ওরা পড়ে গেল, আর আজকে থেকে ওদের ভিতরে সম্পর্কটা আরো বেশি দৃঢ় হয়ে গেল। হাওমিং ইয়ানকে বলে, তুমি একদমই মন খারাপ করো না, আমি তোমার জন্য পুনরায় কেক অর্ডার করব, যেহেতু ওনারা আমাদের দেশের গেস্ট, সো ওনাদেরকে একটু আপ্যায়ন করি আর কি। এরপরে ওরা দুজনে রুমে ফিরে আসে, চিন্তা করে কে কোথায় ঘুমাবে। হাওমিং বলে, আমি না হয় সোফাতেই ঘুমিয়ে পড়বো। এরপরে ইয়ান চায় জামা কাপড় বের করতে, ওদের জামা কাপড়গুলো একই লাগেজেই ছিল। ও নিজের জামা কাপড় বের করে আর হাওমিংকে বলে, তুমি তোমারটা বের করে নিও। এরপরে ও যেখানে জামা কাপড় রাখে সেই জায়গাটা একটা কর্নার করে নিয়েছিল, মানে দুজন আলাদা আলাদা জায়গায় ওদের জামা কাপড়গুলো রাখে। ইভেন ওদের যেসব টয়লেট্রির জিনিসপত্র লাগবে সেগুলো ওরা আলাদা আলাদা করে রেখেছিল। যাই হোক, এরপরে ওরা আবারও গুছিয়ে সুন্দর করে অ্যাক্টিং করতে বেরিয়ে যায়। তখন অপোজিট পার্টির একটা স্পাইকে দেখতে পায়, যে লোকটি চেয়েছিল এদের ভিতরকার সমস্ত সম্পর্ক ভেঙে দিতে, কারণ ওই লোকটি চেয়েছিল মিস্টার জনের সঙ্গে ডিল করতে। যাই হোক, এরপরে রাত্রিবেলা যখন এরা দুজন বসে রুমে গল্প করছিল, তখন ইয়ান হঠাৎ করে হাওমিংকে বলে যে তোমাকে কেন তোমার বাবা প্রত্যন্ত এলাকায় পাঠিয়েছিল। হাওমিং তখন বলে, মনে হয় আমার বাবা আমাকে বিশ্বাস করে না। ইয়ান তখন বলে, এরকমটা নয়, তোমার বাবা তোমাকে বিশ্বাস করে, কিন্তু তোমাকে একটু যাচিয়ে দেখছে, আসলে তুমি বেশ কয়েকটা অন্যায় করেছো, তো এর জন্য তোমার বাবা সবসময় তোমার ভালোই চেয়ে এসেছে। কিন্তু তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, হাওচেনের মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ছিল? এবার হাওমিং বলে, যখন আমি লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলাম তখনই মূলত আমার ফাংলিয়ের বোনের সঙ্গে পরিচয় হয়। আস্তে আস্তে ওই সম্পর্কটা ভালোবাসায় গড়াই ঠিকই, কিন্তু বেশি দিন ওই সম্পর্কটা টেকেনি, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঠিক তখনই হাওচেনের মা আসে, মানে ওর প্রেমিকা আসে, আর ওকে জানায় আমি আসলে প্রেগনেন্ট। এই কথা শুনে হাওমিং বলে, বাচ্চাটা কি আমার? মেয়েটি তখন বলে, হ্যাঁ তোমার, কারণ আমি তুমি ছাড়া আর কারোর সঙ্গে কখনো ইন্টিমেট হইনি। তাছাড়া তুমি ভেবো না, এই বাচ্চার কোনো দায়িত্ব তোমাকে নেওয়া লাগবে না, আমি জাস্ট তোমাকে জানানোর তাই জানিয়ে গেলাম। এরপরে হাওমিং বলে, তারপরে তো হঠাৎ করে একদিন ও মারা গেল। আসলে ও সাঁতার কাটতে কাটতে মারা গিয়েছিল, মেবি ও কোনো একটা ড্রিঙ্ক করেছিল এজন্য, তবে তার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। তারপরে হাওচেনকে আমি নিজের কাছে নিয়ে আসলাম, এবং আমার বাবা মা বললো যে হাওচেনকে যদি আমি এখন নিজের ছেলে হিসেবে রাখি তাহলে আমার রেপুটেশন ক্ষুণ্ণ হবে। জন্য বাবা মা বললো যে হাওচেনকে আমরা নিজের ছেলের মতো করে মানুষ করব, সে তোমাকে ভাই বলে ডাকবে, তাহলে এটাই ভালো হবে, কারণ তখনও পর্যন্ত হাওমিং এর তো বিয়ে হয়নি আর বয়স মাত্র 21 বছর ছিল ওর। যাই হোক, এখন অনেকটাই স্বস্তি পেয়েছে ইয়ান, আর বলে ঠিক আছে ব্যাপার না, চলো ঘুমিয়ে পড়ি। এরপরে ইয়ানকেও বারবার জিজ্ঞেস করে আর বলে, আচ্ছা তোমার কোম্পানিতে কি কোনো ইনভেস্টর অ্যাড হয়েছে, মানে কেউ কি তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে? ইয়ান তখন বলে, অবশ্যই অনেকগুলো লোক, তুমিও যদি ইনভেস্ট করতে চাও তাহলে লাইনে দাঁড়িয়ে পড়ো। এবার হাওমিং বলে, অনেকগুলো লোক মানে আর কে? আমার মা, আমার মায়ের বান্ধবীরা, নাকি কে বলো? কিন্তু ইয়ান বলে না। এদিকে আমরা সেই স্পাই লোকটিকে দেখতে পাই, যে ইয়ান এবং হাওমিং এর সম্পর্কটা মূলত মিস্টার জনের কাছে তুলে ধরার জন্য তাদেরকে ভিডিও করছিল। তখন দেখা যাচ্ছিল যে হাওমিং আর ইয়ান রুমের ভিতরে গন্ডগোল করছিল। এই লোকটি বলে, এই ভিডিও যদি একবার জনকে দেখাতে পারি তাহলে জনের সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে। ঠিক তখনই নিচে ঘাসে কিছু একটা স্প্রে করা হচ্ছিল, আর সেই স্প্রের গন্ধে ওই লোকটি গাছ থেকে নিচে পড়ে যায় আর পায়ে ব্যথা পায়। এদিকে আমরা ইয়ানকে আর হাওমিংকে দেখতে পাই, ওরা এখানে সুন্দর একটা জায়গায় এসেছিল এবং ওরা এমন লাভিডাভি অভিনয় করছিল যেন দেখে মনে হচ্ছিল ওদের থেকে রোমান্টিক কাপল আর হতেই পারে না। আর সেই স্পাই লোকটি এই সুযোগে ওদের রুমের ভিতরে আসে, মূলত ওদের রুমটা পর্যবেক্ষণ করতে। এদিকে ইয়ানের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর রোমান্টিক অভিনয় করছিল হাওমিং, আর যেটা বসে বসে দেখছিল ওই জন আর তার স্ত্রী। আর এদিকে সেই স্পাই লোকটা এই রুমের ভিতরে প্রবেশ করে, এবং রুমের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সে এখানকার সমস্ত ছবিগুলোও তুলে নেয়। কিন্তু তখনই ইয়ান আর ওর হাজব্যান্ড এখানে ফিরে আসে। তবে এখানে ফিরে আসার সাথে সাথে হাওমিং বুঝতে পেরেছিল যে এই রুমের ভিতরে কেউ একটা আছে। তো প্রথমে তো ওরা ঝগড়াঝাটি দিয়ে শুরু করেছিল, কিন্তু যখন হাওমিং বুঝতে পারে যে রুমের ভিতরে কেউ আছে তখন ওই ইয়ানকে সাবধান করে দেয় আর এই অভিনয়টা চালিয়ে যায়। এরপরে আমরা সেই স্পাইকে দেখতে পাই, সেও যেহেতু একটা কোম্পানি থেকেই এসেছে তাই সেও মিস্টার জনের সঙ্গে দেখা করতে গিয়েছিল বিজনেস ডিলের ব্যাপারে। আর মিস্টার জনকে গিয়ে জানায়, আপনি কি জানেন এই শেন হাওমিংটা আসলে কে? সে কিন্তু জিন্ডা গ্রুপ অফ কোম্পানির সিইও, কিন্তু তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ। তারা দুজন দুই জায়গায় থাকে, ইভেন তাদের সমস্ত অ্যাক্সেসরিজগুলো আলাদা করে রাখা।
তার বউয়ের সঙ্গে তার সম্পর্ক একদমই ভালো নয়। জন বলে তাই নাকি, কিন্তু তাদের দেখে তো খুবই লাভলি কাপল মনে হয়, তাহলে তাদের ভিতরে সম্পর্ক ভালো নয় আপনি কিভাবে বলছেন? সে তো সমস্ত ফটোগুলো দেখায় যে তারা আলাদা আলাদা থাকে। এবার এরা দুজন তো প্রায় ফেসেই গিয়েছে, কিন্তু এটা প্রমাণিত হবে তখন যখন ওদের রুমে যাওয়া হবে। তাই ওরা সবাই মিলে তখন হাউমিং এর রুমে চলে আসে, কিন্তু এসে দেখে এখানে তো ভীষণই লাভলি একটা পরিবেশ করা। এটা আসলে হাউমিং ইচ্ছে করেই করেছে, কারণ হাউমিং বুঝতে পেরেছিল ওদের অপোজিট পার্টিরা ওদেরকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থা দেখে ওই স্পাই লোকটি বলে, কিন্তু এরকম তো ছিল না একটু আগেও, এটা কিভাবে হলো? ফোনের এই ছবিগুলো তাহলে কি মিথ্যা নাকি? এবার ওটা দেখা মাত্র ইয়ান বলে, আপনি তার মানে আমাদের উপর স্পাই করছিলেন? আর আমরা ঝগড়া করছিলাম কোথায়? আমরা তো ওটা ব্যায়াম করছিলাম এভাবে। হ্যাঁ, আমরা এভাবে ব্যায়াম করছিলাম। এটা বলে ওই লোককে তো পুরো একদম ঘোল খাইয়ে দেয়। আর তাছাড়া জন আর ওর স্ত্রীকে এটা বিশ্বাস করিয়ে দেয় যে ওরা আসলেই সুন্দর একটা কাপল। যাই হোক, এরপরে ওই স্পাই লোকটি সোজা চলে আসে ইয়ানের কাছে আর ইয়ানকে বলে, আমি জানি আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক একদমই ভালো নয়। আপনি যদি চান তাহলে হাউমিং আপনাকে যত টাকা দিয়েছে এই অভিনয়ের জন্য তার থেকে বেশি টাকা আপনাকে দিতে পারি, শুধু আপনার স্বামীর বিপরীতে কথা বলবেন। ইয়ান তখন বলে, ঠিক আছে, ভেবে দেখব। এরপরে মিস্টার জন আর তার স্ত্রীর সঙ্গে ওদের একটা খাওয়ার কথা ছিল, তো ওরা যখন খেতে আসে তখন ওই স্পাই লোকটি বলে, আপনারা তো বলছিলেন যে ইয়ানের সঙ্গে তার স্বামী নাকি খুবই ভালো সম্পর্ক, তাহলে ইয়ানের হাতে ওর এঙ্গেজমেন্ট মানে ওর বিয়ের আংটিটা কোথায়? ওর আংটিটা তো নেই। ইয়ান এবার তো ফেসে গিয়েছিল। হামিং তখন বলে, আসলে সত্য কথাটা হচ্ছে আমার আর আমার স্ত্রীর ভিতরে একটা ঝামেলা চলছে, এটা সত্যি কথা। আমাদের বেশ কিছুদিন ধরে একটু ঝগড়া হচ্ছে, কিন্তু তাই বলে যে আমরা আলাদা হয়ে যাব এরকমটা না। আমার স্ত্রী রাগ করে ওই আংটিটা খুলে রেখেছিল, তবে সেটা আমি সর্বদা আমার হাতেই রেখেছি এবং আজকে আমি আমার স্ত্রীকে এটা পরিয়ে দিতে চাচ্ছি আর তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবার নিশ্চয় আপনাদের সমস্ত ভুল ধারণা ভেঙে গিয়েছে। জন বলে, আসলেই তো, ঝগড়া তো সমস্ত সম্পর্কেই হয়। এবার এই লোকটি বলে, ঠিক আছে, যেহেতু তোমাদের ভিতরে আর কোনো সমস্যা নেই তাহলে তোমরা একে অপরকে কিস করে দেখাও। কারণ ওই লোক ভেবেছিল এরা হয়তো কিস করতে পারবে না, কিন্তু শেন হাউমিং সত্যি সত্যি সবার সামনে লজ্জার মতো কিস করে দেখায় আর বলে, আমরা হ্যাপি কাপল। এখন তো আর করার কিছু নেই। পরে ওই লোকটিকে ওরা মেরে পুরো একদম বালিচাপা দিয়ে দেওয়ার মতো অবস্থা করে পাঠায়। যাই হোক, এরপরে জন আর ওর স্ত্রী এখান থেকে চলে যাওয়ার জন্য যখন যাচ্ছিল তখন হাউমিন আসে আর বলে যে, আপনি তো জানেন আমি জিন্দা গ্রুপ অফ কোম্পানির সিইও, আপনার সাথে যদি আমি ডিল করে কাজ করতে পারি তাহলে আমি খুবই খুশি হব, আপনি কিন্তু আমাকে জানাবেন। তো জন বলে, অবশ্যই, আমি তোমার সঙ্গে কাজ করতে আগ্রহী আর আমি পরে তোমাকে জানাবো বলে চলে যায়। এরপরে ইয়ান বলে, আমার চাকরি তো শেষ, কিন্তু ওর হাত ধরে তখন ভিতরের দিকে নিয়ে যাচ্ছিল হাউমিং। ও তখন হাতের দিকে তাকিয়ে থাকে। হাউমিং তখন ওর হাতটা আস্তে করে ছেড়ে দেয় আর বলে, হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার আসলে কাজটা শেষ হয়ে গিয়েছে, যাই হোক আমি তোমাকে ড্রাইভ করে দিব। তখন হাউমিংকে ইয়ান বলে, তার কোনো দরকার নেই। কিন্তু হাউমিং বলে, দরকার নেই বললেই হলো, আমি তোমাকে ড্রাইভ করে দিব, কোনো ব্যাপার না। এরপরে হাউমিং ওর দিকে তাকিয়ে থাকে আর বলে, তোমাকে তো আমি ফিরিয়ে আনবই। যাই হোক, এরপরে ওকে ড্রাইভ করে যখন নিয়ে যাচ্ছিল তখন দুজনের ভিতরে আবার ঝগড়া শুরু হয়ে যায়, কারণ হাউমিং ইয়ানের কাছে জিজ্ঞেস করেছে যে তোমার কোম্পানিতে কে ইনভেস্ট করতে রাজি হয়েছে বলো আমাকে। তখন ইয়ান বলেছে মিস্টার জিয়াং। এই শুনেই মূলত হাউমিং এর মাথা গরম হয়ে গিয়েছে, জিয়াং কেন ওর সঙ্গে কাজ করবে। তখন ও বলে, আচ্ছা ঠিক আছে জিয়াং, তাই না, তার মানে তুমি আমাকে ছেড়ে আরেকজনকে ধরছো। ইয়ান তখন বলে, এটা কেমন কথা, আমি তোমাকে ছেড়ে আরেকজনকে কেন ধরবো, আর তাছাড়া এইসব কথা বলার তুমি কে। হাউমিং বলে, হ্যাঁ আমিও তোমাকে কোনোদিন গুরুত্বই দিইনি। তখন ইয়ান বলে, তোমার সাথে প্রথম যেদিন দেখা করতে গিয়েছিলাম তোমার কোম্পানিতে, সেদিন আমি ইচ্ছে করেই অজ্ঞান হয়েছিলাম যাতে তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারি, তোমাকে ভালোবাসিনি। হাউমিং হেসে বলে, তোমাকে যতগুলো গিফট আমি দিয়েছি একটাও নিজে থেকে কিনে নি, সেক্রেটারিকে কিনতে বলেছিলাম। এভাবে ওরা একে অন্যকে যত বেশি চাপানো যায় সেটাই করতে থাকে, মানে অপমান করতে থাকে। হাউমিং রেগে যায়, ইয়ানও রেগে গিয়ে বলে, গাড়ি থামাও, আমি আর যাবো না বলে হাঁটতে হাঁটতে চলে যায়। হাউমিং তো রাগে গড়গড় করতে থাকে যে ও একটি মেয়ের কাছে এভাবে বারবার হেরে যাচ্ছে। এরপরে ও যখন হাউচেনের সঙ্গে দেখা করতে আসে, হাউচেনও ওর সঙ্গে ভালো করে কথা বলছিল না আর বলে, দেখো ভাবিকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, তুমি যদি তার সঙ্গে অন্যায় করেই থাকো তাহলে তাকে ফিরিয়ে আনো। একটা ছেলে হিসেবে তুমি এত কাপুরুষ কি করে হতে পারো, তাকে ফিরিয়ে আনতে পারছো না, তাকে দরকারে 100 বার সরি বলবে। তাই এবার হাউমিং চিন্তা করে যে এখন ইয়ানকে ও কল দিবে। তো ইয়ানকে বলে, কি করছো, ঘুমিয়েছ নাকি? ইয়ান বলে, হ্যাঁ ঘুমাবো, কিন্তু তুমি মনে রেখো 8 তারিখে কিন্তু আমাদের দেখা হচ্ছে। এরপরে ইয়ানকে দেখতে পায়
ইয়ান আবারও জোর দমে কাজ করতে শুরু করেছিল, কিন্তু এদিকে হাওমিংয়ের একদম ভালো লাগছিল না, কারণ ইদানিং ইয়ান মিস্টার জিয়াংয়ের সঙ্গে অনেক বেশি কাজ করছে। তাই হাওমিং বাচ্চাদের মতো করে চলতে থাকে, যেন মনে হচ্ছে ইয়ান ওকে পুরো একপাশে রেখে দিয়েছে। এরপরে ইয়ান ওর বাবার সঙ্গে কথা বলে। ওর বাবা ওকে বলে, তুমি যে কাজটা করেছো সেটাতে আমি খুব খুশি হয়েছি। গ্রামের সমস্ত ঝামেলা তুমি মিটমাট করেছো। এখন দেখো, যদি ইয়ানের সঙ্গে ঝামেলাটাও তুমি মিটমাট করে নিতে পারো তবে সেটাই বেটার। এদিকে ইয়ানরা যে ইয়ান স্টুডিও ওপেন করেছিল তার জন্য কিছু কর্মচারী ওরা রিক্রুট করছিল, তো ওরা এখন সুন্দর করে ওদের কাজ শুরু করে দিয়েছে। আর মিস্টার জিয়াং প্রায় প্রতিদিনই এখানে আসতো, কারণ মিস্টার জিয়াং এখানে যেহেতু ইনভেস্ট করেছে। যাই হোক, ইয়ানের কাজটা খুব ভালো চলছিল। তো 8 তারিখ তো প্রায় এসেই গিয়েছে, তাই ও বারবার কল দিচ্ছিল হাওমিংকে আর বলছিল যেভাবেই হোক তুমি যেন 8 তারিখে ঠিক সময় এসে উপস্থিত হও। হাওমিং তখন বলে, কিন্তু আমি তো এখন রাশিয়াতে এসেছি, আমি তো যেতে পারবো না, আমি এখন মস্কোতে আছি। তাছাড়া এরপরে আমি লন্ডনে যাব, আরও কত জায়গায় যাব, ফ্রান্স, ইতালি, এসব বলে ও একটু ছবিও তুলতে থাকে। মূলত ও কোথাও যায়নি, ও চায়নাতেই আছে এবং চায়নার সুন্দর কিছু জায়গায় গিয়েও ছবিগুলো তুলছে এবং প্রতিদিনই ও এই ছবিগুলো তুলছে আর সেগুলো স্টোরি দিচ্ছে যাতে এগুলো সত্য প্রমাণিত হয়। কিন্তু যদিও ও চায়নাতেই ছিল, আর এটা বেশ একটু সন্দেহ হয়েছিল ইয়ানের মনে হচ্ছিল ও আবার রাশিয়াতে কখন গেল। তাই ওর সোজা এবার হাওমিংয়ের যে সেক্রেটারি আছে তাকে কল দিলে হাওমিংয়ের সেক্রেটারি বলে, বস তো এখন আলেকজান্দ্রিয়াতে আছে, কিন্তু ইয়ানকে তো বস বলেছিল যে সে এখন রাশিয়াতে আছে। তাহলে তো দুজনের কথাই এলোমেলো শোনাচ্ছে। তাই সে সোজা 8 তারিখে চলে আসে হাওমিংয়ের বাড়িতে। হাওমিং তখন দরজা দিয়ে কেবল বের হচ্ছিল, সাথে সাথে ও ইয়ানকে দেখে দরজা দিয়ে দেয় আর বলে, আমি কি ভুল দেখলাম? ইয়ান এখানে এসেছে। পরে আবার দরজা খুলে দেখেন না এখানে কেউ নেই। তাই নাচতে নাচতে হাওমিং বাইরে বের হয় আর বলে, ইয়ান এখানে কিভাবে আসবে? ইয়ান তো ভেবেছে আমি রাশিয়াতে আছি, ইয়ান এখানে আসবে না বলে সামনে হেঁটেই যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে আসলে সমস্ত বুঝতে পেরে গিয়েছে আর ইয়ান ওকে ধরে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। এবার ইয়ান বলে, আমি জানতাম, আমি তোমার সেক্রেটারিকে কল দিয়েছিলাম, তোমার সেক্রেটারি বলেছে তুমি নাকি আলেকজান্দ্রিয়াতে আছো, কিন্তু তুমি বলেছিলে আমাকে রাশিয়াতে আছো। তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি আসলে কোথাও যাওনি, তুমি বাড়িতেই আছো। আর আজকে 8 তারিখ, আজকে আমাদের ডিভোর্স হওয়ার কথা, চলো এক্ষুনি তোমাকে ডিভোর্স করাতে যেতে হবে। ও তখন ওর বুকে হাত দিয়ে বলে, উফ, আমার বুকে না অনেক ব্যথা করছে, এক্ষুনি আমাকে ডক্টরের কাছে যেতে হবে। ইয়ান বলে, নাটক বন্ধ করো, ঠিক আছে ডক্টরের কাছে যেতে হলে আমিও যাব তোমার সাথে। তো ডক্টর ওকে চেক আপ করে বলে, আপনার হার্টে কোনো রকমের কোনো সমস্যা নেই, সব কিছুই তো খুবই ভালো আছে। ইয়ান বলে, আমি জানতাম তোমার কিছুই হয়নি, এখন তুমি ডিভোর্স অফিসে যাবে, এক্ষুনি চলো। তখন ডক্টরকে হাওমিং বলে, ডক্টর আপনি কি ঠিক বলছেন? আপনার কি মনে হচ্ছে না একটা সম্পূর্ণ চেক আপ করানো উচিত আমার? ডক্টর বলে, হ্যাঁ আপনি চাইলে করাতে পারেন। এবার ও জোর করে এখানে সব রকমের চেক আপ করাতে লেগে যায়, যাতে আজকে দিনটা কোনো রকমে ও কাটিয়ে যেতে পারে, কারণ ও ইয়ানকে ডিভোর্স দিতে চায় না। তো এখানে ও সমস্ত রকমের চেক আপ করাতে লাগে, ক্যান্সার চেক আপ, রক্তের চেক আপ, ইউরিনের চেক আপ, মানে যা কিছু আছে আর কি। এভাবে প্রায় 4:45 বেজে গিয়েছে, অথচ কিনা কোর্ট খোলা থাকবে 5:30 অবধি। তো এখন যদি ওরা না যায় তাহলে তো ওদের ডিভোর্সটা আজকে হবে না, আর হাওমিং তো সেটাই চাচ্ছিল। হাওমিংকে ও এসে বলে, দেখো অনেক বেজে গিয়েছে, এখন তো আমাদের যেতেই হবে। হাওমিং বলে, এখন আমি আমার ইউরিন টেস্ট করাবো, তুমি কি সেটাও করাতে দিবে না? ইয়ান বলে, সেটা তুমি আগামীকাল করাবে, ডিভোর্সের পরে। এটা বলে জোর করে ওকে সোজা ডিভোর্স অফিসে নিয়ে চলে আসে। কিন্তু ততক্ষণে 5:35 বেজে গিয়েছিল। তো ওখানে যে ম্যানেজমেন্ট কমিটির মেয়েটা বসেছিল সে বলে, আপনারা 5 মিনিট দেরি করেছেন, সো আজকে কাজ করাতে পারবেন না। ইয়ান তখন বলে, কিন্তু 5 মিনিটে কি হয়, আপনি একটু এক্সেপশনালভাবে আমাদের একটু বিশেষ বিবেচনায় দেন না কাজটা করিয়ে। মহিলা তখন বলে, না না, কোনোভাবেই হবে না, আপনারা আরও 1 মাস ওয়েট করুন, নেক্সট 8 তারিখ আসবেন, তারপরে আমরা দেখব। ইয়ান বুঝতে পারে যে এটা আসলে ইচ্ছা করে হাওমিং করেছে। তো ইয়ান এখান থেকে রেগে চলে যায়। হাওমিং তখন ওই মিসের দিকে তাকে হাত বাড়িয়ে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। পরের দিন আমরা আবার ইয়ানকে দেখতে পাই। মিস্টার জিয়াং ওকে নিয়ে এসেছিল একটা স্টুডিওতে। এটা মিস্টার জিয়াংয়ের একটা নিজস্ব স্টুডিও। এখানে ওর যত পছন্দের মুভির ক্যারেক্টার আছে সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে রেখেছে। রোমান হলিডের একটা বাইক এখানে ছিল, যেটা দেখে ইয়ানের খুব ভালো লাগে। ইয়ানকে ইমপ্রেস করার জন্যই মূলত ও এখানে নিয়ে এসেছিল ইয়ানকে। কিন্তু কিছুক্ষণ পরে এখানে আরেকটা মেয়ে আসে এবং সাথে সাথে প্রমাণিত হয়ে যায় যে জিয়াং আসলে একটা প্লে বয়, কিন্তু ইয়ানের প্রতি ক্রাশটা ওর একটু দীর্ঘস্থায়ী ছিল আর কি।
এর পরের দিন আমরা দেখতে পাই যে রাত্রেবেলা একটা বারে বসেছিল হাওমিং। ঠিক তখনই ফাংলেই ওখানে আসে আর হাওমিংকে বলে যেহেতু তোমার স্ত্রীর সঙ্গে তোমার ডিভোর্সটা হয়ে যাবে এবং আমি দেখলাম সে মিস্টার জিয়াং এর সঙ্গে এখন খুব মেলামেশা করছে, তাহলে কেন তার জন্য আর অপেক্ষা করছো? এখন তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। হাওমিং এতে খুবই রেগে যায় আর বলে ইয়ানকে নিয়ে একটাও কথা বলবে না আর এক্ষুনি এখান থেকে চলে যাও। এরপরে ফাংলেইকে যে ছেলেটা সবসময় সামলাতো সে এসে ফাংলেইকে কাঁধে করে নিয়ে তুলে চলে যায়। এদিকে জিয়াংকে আর ইয়ানকে দেখতে পাই। ইয়ানকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এসেছিল জিয়াং। জিয়াং বলে আমি কিন্তু মেয়েদেরকে হেল্প করতে অনেক বেশি পছন্দ করি, তোমার মতো অনেক মেয়েকেই আমি হেল্প করেছি তাদের বিজনেসের কাজে, কিন্তু তোমার প্রতি আমার কনসার্নটা একটু বেশি। ইয়ান তখন বলে প্লিজ আমার প্রতি অন্য রকমের কোনো আপনি কনসার্ন দেখাবেন না, এখনও কিন্তু লিগালি আমি ম্যারিড এবং হাওমিংয়ের সঙ্গে ডিভোর্সটা আমার হয়ে যায়নি, তাই এখনও পর্যন্ত আমি তারই ওয়াইফ, তাই প্লিজ আপনি আমার প্রতি অন্য কোনো দৃষ্টিতে দেখবেন না। তখনই হাওমিং এখানে চলে আসে আর বলে তুমি শুনলে না ও কি বলল, এখনও লিগালি আমি ওর হাজব্যান্ড, তাই তুমি আমার বউয়ের পিছু পিছু ঘোরা বন্ধ করো। তুমি ওর কোম্পানিতে ইনভেস্ট করেছো ঠিক আছে, এর বেশি কিছু তুমি আর আশা করো না। ইয়ান তখন এখান থেকে চলে যায়। হাওমিং তখন বেশি করে শাসিয়ে দেয় আবার জিয়াংকে আর বলে যেটা বলেছি সেটা মাথায় রেখো, তোমার মতো প্লে বয়কে আমি সব থেকে বেশি ঘৃণা করি। এটা বলেই চলে যায় আর এখানে দাঁড়িয়ে জিয়াং হাসতে থাকে আর বলে কি বললো আমাকে। এরপরে হাওমিং সোজা উপরে চলে আসে। তখন ওকে ইয়ান বলে তুমি আবার এখানে কেন এসেছো? হাওমিং তখন বলে অবশ্যই তোমাকে তোমার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে যেতে। তখন ও বলে যে তুমি আমাকে রুম পর্যন্ত কেন এগিয়ে দিয়ে যাবে, প্রতিদিন আমি একা একাই ফিরি, আজকেও ফিরতে পারবো, হাতটা এখান থেকে সরাও। ও তখন লিফটের উপর থেকে হাতটা সরালে ইয়ান দেখে যে লিফটের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে হাওমিং, এর জন্য লিফটটা বন্ধ হচ্ছে না। ও তখন হাওমিং এর পায়ে অনেক জোরে একটা পাড়া দিয়ে বলে তুমি এখানে আমাকে ডিস্টার্ব করতে এসেছো, এখান থেকে চলে যাও বলে ও নিজে চলে আসে। এখন হাওমিং হাড়ে হাড়ে টের পাচ্ছে যে একটা মেয়ে যদি না চায় তাহলে তাকে উইন করা আসলে কতটা কষ্টের। এখন ইয়ানের সমস্ত স্মৃতি মনে পড়তে থাকে ওর। এদিকে ইয়ানও মনে মনে কিন্তু কষ্ট পাচ্ছে আর হাওমিংও কষ্ট পাচ্ছে। এদিকে ফাংলাইকে দেখতে পায়, ও তো বাড়িতে এসে আরও বেশি ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই যে ছেলেটা সবসময় ওর দেখাশোনা করে সে বলে যে তুমি আসলে হাওমিংয়ের ভিতরে কি এত দেখেছো। এবার হাসতেও থাকে আর ফাংলাই তখন বলে তোমার সাহস কী করে হয় হাওমিংকে নিয়ে এভাবে কথা বলার। সাথে সাথে ওই ছেলেটি হাত চেপে ধরে ফাংলাইয়ের আর ওকে খুব জোরে সোরে কিস করতে শুরু করে দেয় আর বলে তুমি যদি চাও তাহলে আমি শেন হাওমিংয়ের অনেক বড় ক্ষতি করতে পারি, সে যেহেতু তোমাকে বারবার ইগনোর করছে তাই তুমি চাইলেই আমরা কিন্তু এক হয়ে ওর সর্বনাশ করতে পারি। আর তখন অবাক হয়ে যায় ফাংলাইয়ের বলে তুমি আসলে কি বলতে চাইছো। এর সাথে সাথেই দ্বিতীয় পার্টের গল্প শেষ হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই পর্বটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।